হীরা কোথায়? আমি কোনো কথাই শুনতে চাই না, একদিনের মধ্যে আমার মাল ডেলিভারি চাই। ওই তো হীরা, ওকে আমি যাচ্ছি। আসুন ভাই সাহেব। দ্যাটস গুড, আমি এক্ষুনি অফিসে আসছি। হীরা, আরে আমি শবনম না, আমি সোনালি। তুমি আমার কথা ঠিকই ভুলে গেছো দেখছি। আমি কিন্তু তোমার কথা একটুও ভুলিনি। তুমি ঠিক তোমার ছবির মতো সুন্দর। আই লাভ ইউ হীরা। কিন্তু এ কি করে সম্ভব? সে চোখ, সে মুখ, সে না না না, তুমি আমার শবনম, আমার শবনম। শবনম? আরে শবনম? কে শবনম? কার কথা বলছিস? মা, মা তোমাকে শবনমের কথা বলেছিলাম না? মা, শবনম দেখতে ঠিক ওর মতো ছিল। স্ট্রেঞ্জ, ঠিক আমার মতো? হ্যাঁ। এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ আঙ্কেল, আমি ঠিকই বলছি। জঙ্গল করে কাবিলা সর্দারের মেয়ে শবনম। বাবা হ্যাঁ, আমার বড় মেয়ে রূপালীকে তো আমি ওই জঙ্গলে হারিয়েছিলাম। বলো বাবা বলো, আমার মেয়ে কোথায়? তোকে হারানোর দুঃখে তোর মা আমাদের ছেড়ে চলে গেছে। এতদিন তোকে আমি কতই না খুঁজেছি। আজ যখন তোকে খুঁজে পেলাম, তখন তুইও আমাদের ছেড়ে চলে গেলি মা। এ খোদা, ওর আত্মাকে তুমি শান্তি দাও খোদা, আত্মাকে তুমি শান্তি দাও, শান্তি দাও। হোয়াট হ্যাপেন্ড হীরা? কিছু না। তাহলে কি ভাবছো অমন করে? আমাকেও তোমার ভাববার কিছু ভাগ দাও না। এ জীবনের আনন্দ শুধু ভাগ করে নেওয়া যায় সোনালি, দুঃখের বোঝা সব মানুষকেই একা বয়ে বেড়াতে হয়। না হীরা, ভালোবাসায় সবকিছু ভাগ করে নেওয়া যায়। হ্যাঁ,
হীরা 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 ওরা কারা ছিল? আমাদের ঘরের দুশ্মন। ভাইজান, শুনলাম গুন্ডারা নাকি আপনার উপর আক্রমণ করেছিল। তুমি জানলে কি করে? হারামজাদা কুত্তার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। প্রথমে বাবার ছোট ভাইয়ের উপর হামলা করলো। ভাগ্য ভালো ছিল বলে ছোট ভাই বেঁচে গেছেন। শুয়োরের বাচ্চা এখন টার্গেট করেছে আপনাকে। তুমি কার কথা বলছো? আরে ওই যে নিমুখারাম ম্যানেজার ফরহাদের কথা। মোর্শেদা খোরশেদের সাথে হাত মিলিয়ে অস্ত্র আর মাদকদ্রব্যের ব্যবসা করতে চেয়েছিল। বাবা ওকে সোজা না বলে দিয়েছিলেন। যুবক সমাজকে ধ্বংসকারী ওইসব ব্যবসাকে বাবা ঘৃণা করতেন। তারপর কি হলো? ব্যাস, ফরহাদ চৌধুরীর আসল চেহারা প্রকাশ পেয়ে গেল। এক রাতের মধ্যে কোটিপতি হবার স্বপ্ন ওকে পাগল করে দিল। সে ভাবলো বাবার ছোট ভাইয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেই সে গডফাদার হয়ে যাবে। আপনি কি বলতে চান মোর্শেদ আশেদ ফরহাদের সাথে জড়িত আছে? এখনো হয়নি, হতে কতক্ষণ। ঘরের শত্রু বিভীষণ। ভাইজান, ওই ফরহাদ শয়তানদের সাথে হাত মিলিয়ে আমাদের শেষ করে দেবার আগেই আমি ওই হারামজাতিকে খুঁজে বের করে শেষ করে দেই। আজও ঘুমের ঘরে আমি দেখি আব্বাজান চিৎকার করে বলছেন, প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। প্রতিশোধ এমন এক নেশা, তা যতই পুরনো হয় ততই বেড়ে যায়। প্রতিশোধ আমি অবশ্যই নেব, কিন্তু মাথা গরম করে নয়, ঠান্ডা মাথায়। কিন্তু কবে? যখন সঠিক সময় আসবে তখন। হ্যালো, হীরা বলছি। হ্যাঁ বলুন জুনিয়র ধনবান। তোমাদের যে ব্যবসার প্রস্তাব ছিল আমার বাবার কাছে, আমি সে প্রস্তাবে রাজি। হ্যাঁ কি বলছেন জুনিয়র ধনবান? আমাদের প্রস্তাবে আপনি রাজি? হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। বেশ, বলুন বলুন কি শর্ত? ফরহাদ কোথায়? ওর কথা আমরা কি করে জানবো? মোর্শেদ, আমি নিশ্চিত যে ফরহাদই আমার বাবার হত্যাকারী। হতে পারে, হতে পারে। ওকে যে সহযোগিতা করবে, যে ওর সাথে দোস্তি করবে, সে আমারও দুশ্মনে পরিণত হবে। ঠিকই বলেছেন আপনি, ঠিক বলেছেন জুনিয়র ধনবান। আজ থেকে ও আমাদেরও দুশ্মন। ফরহাদকে যেদিন আমার সামনে হাজির করতে পারবে, সেদিন 50 লক্ষ টাকা আর আমার সমস্ত শক্তি দিয়ে তোমাদের সহযোগিতা করব। নিশ্চয়ই নিশ্চয়ই জুনিয়র ধনবান। মৃত্যু ছাড়া এমন কোনো জায়গা নেই যে ওই বেটা ফরহাদ লুকিয়ে থাকতে পারবে। দ্যাটস গুড। বড় ভাই, জুনিয়র ধনবান কি বলতে চায়? আমাদের সাথে ব্যবসা করতে চাই, বিনিময়ে ফরহাদকে চাই। ভুল চিন্তা মোর্শেদ, এটা হচ্ছে ওই হারামির বাচ্চার একটা চাল। এই চালে তোমরা দাবার গুটি হইও না। দাবার গুটি আমরা হব না, হবে ওরা দুই ভাই। এবার আমি নিজে অপারেশনে উপস্থিত থাকবো, সমস্ত শক্তি ব্যয় করে উপরে পাঠিয়ে দেব ওই হীরার মালিককে। এ কাজ তোমরা করতে যাবে না। আমি যা বলি আমার কথা মন দিয়ে শোনো। রাতের আধারে ওদের বাড়ি চেয়ে ঘুমন্ত অবস্থায় ওদের শেষ করে দাও। বাবা সাজ্জাদ, সাপের গর্তে গিয়ে কখনো সাপ মারা যায় না। সাপকে মারতে হলে গর্ত থেকে বের করে আনতে হয়। আমার কথা তোমরা শুনলে না। দেখবে হীরার মানিক তোমাদের এমন জায়গায় নিয়ে মারবে যেখানে তোমরা পানিও পাবে না। বড় ভাই, ওই হারামির বাচ্চা যদি সব সত্যি ফাঁস করে দেয়, কুত্তার মতো মরবে। কারণ ধনবানকে আমরা খুন করিনি, খুন করেছে ওই বেটা নিজে। বাই ডার্লিং। Why?
বাই বাই ডার্লিং। এই দেখছি তোমার প্রতি রাতের রুটিন হয়ে গেছে। ওই মেয়েকে যদি তোমার এত ভালো লাগে তাহলে ওর কাছে যেয়ে থাকো না কেন? তোমাকে তো আমার ভালো লাগে ডার্লিং। ছাড়ো, ওই নোংরা হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে না। কাল পর্যন্ত এই হাতে চুমু খেয়েছো, আর আজ এই হাত নোংরা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই হাত নোংরা হয়ে গেছে, কারণ তুমি আজ ভুলে গেছো বাজারের পেশা আর স্ত্রীর পার্থক্য। আমি তোমাকে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণাকে কিভাবে ভালোবাসে পরিণত করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ছাড়ো, আমার হাত থেকে পালিয়ে তুই কোথায় যাবে? আমি বুঝিয়ে দেব স্বামীর অধিকার কিভাবে আদায় করতে হয়। এই কাজটা একটু জানোয়ারও করতে পারে। ছাড়ো, ছেড়ে দাও। দাদি, সাজ্জাদ, তুমি আমার গায়ে হাত তুললে? এ কথা যদি আমার ভাইয়া জানতে পারে তাহলে? কি তুই আমাকে তোর ভাইদের ভয় দেখাস? হারামজাদি, তোর এত বড় সাহস! আমাকে ভয় দেখাস? আমাকে ভয় দেখাস? ভাইদের হারামজাদি! রেশমা, রেশমা, রেশমা! আমার বোন রেশমা কোথায়? জানি না। শুনে তুমি ওর গায়ে হাত তুলেছ? হ্যাঁ তুলেছি। আমার বোনের গায়ে তুই হাত তুলেছিস, আমি তোর হাত কেটে ফেলবো। কেমন? তুমি কবে থেকে মদ খাওয়া শুরু করেছ? যেদিন থেকে তোমাদের মতো কাপুরুষদের দেখা পেয়েছি। আব্বাজানের মৃত্যুর বদলা না নিয়ে পুতুলের মতো হাত পা গুটিয়ে বসে আছো তোমরা। তাহলে এই দুঃখে তুমি রেশমার গায়ে হাত তুলেছ? না, আদর্শবান স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়। সাজ্জাদ, নেশার ঘোরে তুমি ভুলে গেছো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তুমি ভুলে গেছো কোন পরিবারের মেয়েকে তুমি বিয়ে করেছো। কোনো ভিখিরির বাচ্চা নই। ও বড় ঘরের মেয়ে ছিল বিয়ের আগে, এখন সে আমার ঘরের বউ। কিন্তু সে এখনো আমাদের বোন। আমার বোনের গায়ে হাত তুললে সে হাত আমি কেটে ফেলবো। আরে যা, এই ধমকি তুই অন্য কাউকে দিস। বোনের প্রতি তোর যদি এতই দরদ থাকে তাহলে এখান থেকে নিয়ে যাচ্ছে। সাজ্জাদ! রাস্কেল! বোনের গায়ে তুই হাত তুলেছিস? হ্যাঁ? আমার বোনের গায়ে তুই হাত দিয়েছিস? ভাইয়া, ছেড়ে দাও ভাইয়া, তোমরা ওকে ছেড়ে দাও। রেশমা, চল বোন, বাড়ি চল। না ভাইয়া, ও যেমনই হোক ও আমার স্বামী। আমি ওকে ছেড়ে দিতে পারবো না ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আমার দুঃখের সাগর আমাকে পাড়ে দিতে দাও।